শুরু হলো সব খবর, কম সময়ে সব খবর একসাথে। যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মাসুম রাব্বি। স্বাধীনতা যুদ্ধের সময় যারা গণহত্যার দোষর ছিল তারা যদি এখন একই কাজ করতে চায়, এবারে সেই সুযোগ নেই। জনগণ তাদের রুখে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যায় দিনাজপুরের চিরিবন্দরে এক পথসভায় এ কথা বলেন তিনি। একই দিনে গণভোট আর জাতীয় নির্বাচন হলে জেনোসাইড হবে বলে সম্প্রতি জামায়াত আমিরের এমন বক্তব্যের জবাবে এই হুঁশিয়ারি দেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, একটি দল ধর্মের কথা বলে জনগণকে বিভ্রান্ত করতে চায়, এটা ঠিক না। তাদের কথা মুসলমানরা বিশ্বাস করে না। আগামী নির্বাচনে দিনাজপুর সদর আসন থেকে খালেদা জিয়া নির্বাচন করবে জানিয়ে তিনি বলেন, দলের প্রধান এমনিতেই এক প্রকার নির্বাচিত হয়ে গেছেন। তার সাথে দিনাজপুর ৪ সহ আশপাশের আসনের মনোনীতরা সবাই ভাগ্যবান। একই দিনে গণভোট আর জাতীয় সংসদ নির্বাচন হলে কি জেনোসাইড মানে গণহত্যা হবে। ওনারা কি আবার গণহত্যার জন্য তৈরি হচ্ছেন নাকি? 1971 সালে একবার গণহত্যার দ্বারা হয়েছিলেন, সাজেক ছিলেন। আজকে সেই গণহত্যার কোন সুযোগ নাই। করাইল বস্তিতে অগ্নিকাণ্ডের সুষ্ঠু তদন্ত দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে বাউলদের ওপর হামলার ঘটনায় উগ্র ও ধর্মান্ধদের দায়ী করেন বিএনপি মহাসচিব। আলাদা অনুষ্ঠানে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত দিনে ব্যাংক, বিমা খাতে হরিলুট চলেছে। আগামীতে জবাবদিহিতার আওতায় আসবে সব আর্থিক খাত। ঘটনাকে বের করে যদি প্রকৃতপক্ষে কোনো ব্যক্তি দায়ী হয়ে থাকে তাহলে তাকে জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে। যেমন সরকারের জবাবদিহিতা ফিরিয়ে আনতে হবে, নির্বাচিত সরকারের মাধ্যমে আপনার কোম্পানিগুলোতেও জবাবদিহিতা আনতে হবে। অগ্রণী ব্যাংকের ভোল্টে 832 ভরি সোনা শেখ হাসিনা 2টি ভোল্টে। কত বড় চোর হতে পারে সে? ও পালাবে না কেন? ও তো যাবে যে চোর। করাইল বস্তির আগুন পথে বসিয়েছে প্রায় ১৫০০ পরিবারকে। খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছে অনেকে, পড়েছেন খাবার, শীত বস্ত্রের অভাবে। সবকিছু হারিয়ে মানবেতর জীবনযাপন করছে বহু মানুষ। খাবার আর বিশুদ্ধ পানির সংকট কাটাতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন পাশে দাঁড়িয়েছে। ধ্বংসস্তূপ সরিয়ে আবারও ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে নেমেছেন বস্তিবাসী। যদিও বিএনপি, জামায়াত সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংস্থার পক্ষ থেকে দেয়া হচ্ছে খাবার, পানীয়, কিন্তু তার চাহিদার তুলনায় অপ্রতুল বলছেন ভুক্তভোগীরা। বিভিন্ন প্রতিষ্ঠানে ছোটখাটো সাহায্যের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও বস্তিবাসীর সুরক্ষায় সরকারের কার্যকর পদক্ষেপ চাই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। আগুন লাগছে, বাস্ট হয়েছে, এখান থেকে আবার বাড়ি ধরে লাগছে। আর আমরা গেছি গেট খুললে সব লয়ে গেছে, আইয়া কোনো পাই নাই, কাপড় চাপড় নাই, এটা কম্বল নাই, কোনোই নাই। কালকে সারা রাত রাস্তায় ছিলাম, আজকেও সারাদিন রাস্তায় ছিলাম। কালার, টেক্সচার, ডিজাইন ও থিকনেসের বিশাল রেঞ্জ থেকে বেছে নিন আপনার সুপারবোর্ড। সুপারবোর্ড, সব বানানোর বোর্ড। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। বিকেলে তাদের মৃত্যুদণ্ডের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। ফলে আজ থেকে আগামী ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে শেখ হাসিনা ও কামালকে। জুলাই অভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় গত ১৭ নভেম্বর শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলায় রাজসাক্ষী হওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায়ে শেখ হাসিনা ও কামালের দেশে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশও দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে রায়ের পর দিল্লিকে লেখা চিঠির এখনো কোনো জবাব পায়নি ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা বলছেন, বছর পার হলেও এই ইস্যুতে প্রথম চিঠির জবাবই দেয়নি ভারত। তাই এবারের চিঠির জবাব 1 সপ্তাহের মধ্যে আসবে
সরকার তা প্রত্যাশাও করে না। জানালেন, অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে পশ্চিমাদের কোনো চাপে নেই পররাষ্ট্র মন্ত্রণালয়। রায় ঘোষণার 3 দিন পর দণ্ডিত আসামিকে ফেরত চেয়ে ভারতকে কূটনৈতিক চিঠি পাঠায় বাংলাদেশ। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই চিঠি পৌঁছে দেয়। সম্প্রতি ঢাকা সফর করে কমনওয়েলথ মহাসচিব অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দিয়ে গেছেন। একই রকম সুর ছিল ঢাকা সফরে আসা অন্যান্য পশ্চিমা দেশের নীতি নির্ধারকদের। পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, মিয়ানমারে গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে না, তাই সেখানে পর্যবেক্ষক পাঠাবে না বাংলাদেশ। কেবল এয়ারবাস না কেনায় ইউরোপের সাথে সম্পর্কে প্রভাব পড়বে এমন বয়ানও মানতে নারাজ পররাষ্ট্র উপদেষ্টা। আমি তো আগের চিঠিতে উত্তর পাইনি এখনো, কাজে এটা একেবারে কালকে আমাকে ওই 1 সপ্তাহের মধ্যে উত্তর দিয়ে দেবে এটা আমি প্রত্যাশা করি না। তবে আমরা আশা করি যে এটার উত্তর আমরা পাবো। আমরা বলেছি যে যেহেতু তাকে বিচারে দোষী সাব্যস্ত করা হয়েছে, কাজেই তাকে যেন ফেরত দেওয়া। দুর্নীতি করে প্লট নেয়ার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় হবে আগামীকাল বৃহস্পতিবার। একই দিন সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদের নামে প্লট দুর্নীতি মামলারও রায় হবে। এ দুটি মামলাতেও আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। অভিযোগে বলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলের নতুন শহর প্রকল্পে প্লট নেন তারা। দুদকের আইনজীবী বলছেন, সাবেক প্রধানমন্ত্রী রাজুকের আইন অমান্য করেছেন। 2024-এর 5 আগস্টের পর গোপন অনেক কিছুর মতো এই প্লটের খবরও বেরিয়ে আসে প্রকাশ্যে। প্রাথমিক অনুসন্ধানের পর জানুয়ারিতে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করে দুদক। অভিযোগ, তিনি সরকারি কর্মচারী হিসেবে ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনক বিশ্বাসভঙ্গ করেছেন। পূর্বাচলের 10 কাঠা আয়তনের অতি মূল্যবান প্লটটি নিজের নামে বরাদ্দ নিয়েছেন অবৈধভাবে। শুধু শেখ হাসিনা নন, পূর্বাচলে একসঙ্গে মোট 6টি প্লট বরাদ্দ নিয়েছেন তার পরিবারের সদস্যরা। প্রত্যেকটি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগ এনে মামলা হয়েছে আলাদা আলাদা। বৃহস্পতিবার সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদের প্লট মামলার রায়ও ঘোষণা হবে আদালতে। দুদকের দাবি, প্রধানমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে প্লট নেন শেখ হাসিনা ও তার বোনের পরিবার। তার হাজব্যান্ড অলরেডি মারা গেছে, সেখানে তার ওয়ারিশ সূত্রে সম্পত্তি প্রাপ্ত হয়েছেন এবং সেই ওয়ারিশ সূত্রে তার ছেলে মেয়ে 3জনই তো প্রাপ্ত হয়েছেন। একই ফ্যামিলির 3জন প্লট নিচ্ছে, এটা তো রাজুকের বিধিবিধানের বাইরে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিবারের নামে অগ্রণী ব্যাংকের ভল্টে পাওয়া 832 ভরি স্বর্ণের বৈধতা খতিয়ে দেখছে দুদক। যাচাই করছে 2 ভল্টে থাকা শেখ হাসিনা, শেখ রেহানা ও সাইমা ওয়াজেদের নামে কত ভরি স্বর্ণ আছে। সংস্থাটির মহাপরিচালক বলেন, স্বর্ণের মূল্য নির্ধারণ শেষে সংশ্লিষ্ট ব্যক্তিদের মালিকানা ও আইনগত দায় নিরূপণ করা হবে। গত 17 সেপ্টেম্বর অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় অভিযান চালিয়ে লকার 2টি জব্দ করা হয়। একই দিন শেখ হাসিনা নামে পূবালী ব্যাংকের একটি শাখায় রক্ষিত আরেকটি ভল্ট খোলা হয়, তবে সেখানে কোনো স্বর্ণালংকার বা মূল্যবান কিছু পাওয়া যায়নি। গত 10 সেপ্টেম্বর কর গোয়েন্দারা পূবালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখায় শেখ হাসিনার একটি লকার জব্দ করে। ওই দিন একই শাখায় 2টি ব্যাংক হিসাবও পাওয়া যায়। এর মধ্যে একটি হিসাবে প্রায় 12 লাখ টাকা এফডিআর এবং অন্যটিতে 44 লাখ টাকা জমা ছিল। শেখ হাসিনা ও শেখ রেহানা সিদ্দিকীর নামে থাকা লকার নাম্বার 753 খোলার পর 410.25 ভরি স্বর্ণ পাওয়া যায়। মোট 2টি লকারে, অগ্রণী ব্যাংকের 2টি লকারে 832.51 ভরি স্বর্ণালংকার পাওয়া যায়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের পাঠানো চিঠি পর্যবেক্ষণ করছে ভারত। বুধবার নয়াদিল্লিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই মন্তব্য করেছেন। আমরা চিঠি পেয়েছি। চলমান বিচার ও দেশটির অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অনুরোধটি পরীক্ষা করে দেখা হচ্ছে। আমরা শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি এবং স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের প্রতি অঙ্গীকারবদ্ধ। এক্ষেত্রে আমরা অব্যাহতভাবে সকল অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব। নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবিত জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইলের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান, যা জল ও স্থল 2 জায়গাতেই নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। এতে স্টেট অফ দি আর্ট গাইডেন্স সিস্টেম ও উন্নত প্রযুক্তির ম্যানুফ্যাকচারিং সক্ষমতা সংযোজন করা হয়েছে। ইসলামাবাদের দাবি, ক্ষেপণাস্ত্রটি অত্যাধুনিক
অ্যাভিওনিক্স ও নেভিগেশন দক্ষতার সাহায্যে খুব সহজেই শত্রুপক্ষের রাডার ফাঁকি দিতে পারবে। ধারণা করা হচ্ছে মিসাইলটি বহরে যুক্ত হলে পাকিস্তান নৌবাহিনীর সক্ষমতা আরও বাড়বে। 2 মাস আগেই দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্রুজ মিসাইল ফাতাহ 4 এর সফল পরীক্ষা চালিয়েছিল পাকিস্তান, যার পাল্লা ছিল 750 কিলোমিটার। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিহত করে জাতিকে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো হবে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সকালে বিজিবির নির্বাচনী মহড়া পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সিসি বলেন, ঝুঁকিপূর্ণ এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে আলাদা ব্যবস্থা। জানান, 5 আগস্ট পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারে নিখুঁত না হলেও অনেকটা উন্নত হয়েছে, যা ভোটের আগে আরও ভালো হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এ সময় প্রধান নির্বাচন কমিশনার আরও বলেন, পুলিশ, আনসার, বিজিবি সহ অন্যান্য বাহিনীও নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করছে, যা আগামী নির্বাচনকে সুষ্ঠু করতে ভালো প্রভাব তৈরি করবে। এছাড়া জাতিকে নিরপেক্ষ ও একটি সুন্দর নির্বাচন উপহার দিয়ে ইসি ওয়াদা পূরণ করবে বলেও মন্তব্য করেন তিনি। আমি বলবো না যে একটা পারফেক্ট লেভেলে চলে গেছে, এটা বলবো না, বাট আপনারা 5ই আগস্ট 24-এ দেখেছেন কি অবস্থা ছিল, আর এখনকার অবস্থা দেখেন তুলনা করে। আপনি তো সেফলি ঘুমাইতে পারছেন, সেফলি আসতে পারছেন তো, এখানে পথে তো কোনো অসুবিধা আপনার হয় নাই। তো সুতরাং যেন এটা তো আরো ইমপ্রুভ করবে গ্রাজুয়ালি, এবং ভোট আস্তে আস্তে, ভোটের তারিখ আস্তে আস্তে দেখবেন যে এভরিথিং ইজ ফলিং ইন লাইন এবং সবকিছু ঠিক হয়ে যাবে। একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট প্রক্রিয়া দক্ষভাবে সম্পন্ন করতে মক ভোটিং এর আয়োজন করা হচ্ছে, জানিয়েছেন ইসি সচিব। বুধবার বিকেলে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টিকটকের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি জানান, বিভ্রান্তিকর ও অপতথ্য দিয়ে নির্বাচনে প্রভাব বিস্তার রোধে প্রতিষ্ঠানটির সহায়তা চেয়েছে কমিশন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর, হাস্যকর ও অপতথ্য দিয়ে ব্যাপক আলোচিত হয় টিকটক, যা প্রভাব বিস্তার করে থাকে। আসছে নির্বাচনেও এভাবে মিথ্যা তথ্য দিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি প্রভাব বিস্তার করতে পারে, এমন আশঙ্কাকে সামনে রেখে নির্বাচন ভবনে টিকটকের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সেখানে এ বিষয়ে আশ্বস্ত করেন সংস্থাটির সাউথ এশিয়া বিষয়ক হেড অব পাবলিক পলিসি ফেরদৌস মুত্তাকিন। এদিকে সরকারের তরফ থেকে গণভোট আয়োজন নিয়ে দায়িত্বের আভাস পাওয়ার পর থেকেই কমিশন প্রস্তুতি নেওয়া শুরু করেছে বলেও জানান ইসি সচিব। প্রথমবারের মতো পুলিশ সুপার পদে পদায়ন হলো লটারির মাধ্যমে। জাতীয় নির্বাচন সামনে রেখে বিভিন্ন জেলায় নতুন এসপিদের পদায়ন করে জারি করা হয়েছে প্রজ্ঞাপনও। তবে পদায়ন নীতিমালার বাইরে এই পদ্ধতিতে এসপি নিয়োগ নিয়ে সমালোচনা আছে। সাবেক আইজিপি ডক্টর এনামুল হক বলছেন, এভাবে সঠিক ব্যক্তিকে সঠিক স্থানে পদায়ন করা কঠিন। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, মেধাবীদের তালিকা করে সেখান থেকে এসপি পদে নিয়োগ দেওয়া হয়েছে। নির্বাচনকালীন সময়ে এসপি হিসেবে কারা দায়িত্ব পালন করবেন, এ নিয়ে প্রধান 2 শীর্ষ রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতের মধ্যে টানাপোড়েন আছে। এই অবস্থায় অন্তর্বর্তী সরকার এসপি নিয়োগে ব্যতিক্রমী নজির স্থাপন করল। প্রথমবারের মতো লটারির মাধ্যমে এসপি নিয়োগ দিয়েছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় 24 নভেম্বর অনুষ্ঠিত সেই লটারির ফল অনুযায়ী বুধবার নতুন এসপিদের পদায়ন করে জারি করা হয়েছে প্রজ্ঞাপনও। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, এসপির মতো শিগগিরই বিভিন্ন থানায় ওসি নিয়োগেও লটারি পদ্ধতি অবলম্বন করা হবে। বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশের সময় হামলা হয়েছে ঠাকুরগাঁওয়ে। দুপুরে জেলা জজ আদালত চত্বরে এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সম্প্রীতির ঐক্য ঠাকুরগাঁও ব্যানারে শহরের চৌরাস্তায় বাউল শিল্পীদের প্রতিবাদ সমাবেশের কথা ছিল। নির্ধারিত সময়ের আগেই জেলার বিভিন্ন স্থান থেকে বাউল শিল্পীরা কোর্ট চত্বরে জড়ো হতে থাকেন। এ সময় সেখানে তৌহিদি জনতা পরিচয়ে হামলা চালানো হয়, বেধড়ক পেটানো হয় বাউল শিল্পীদের। পরে মিছিল নিয়ে কোর্ট চত্বর প্রদক্ষিণ করে তৌহিদি জনতা। তারা বলেন, ধর্ম অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এদিকে হামলার ঘটনায় বাউল শিল্পীদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
দেশব্যাপী বাউল সাধকদের ওপর হামলার প্রতিবাদ ও বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবিতে পাবনায় মানববন্ধন হয়েছে। দুপুরে প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা দেশ জুড়ে বাউলদের ওপর হামলা নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে বাউল শিল্পী আবুল সরকারের নিঃশর্ত মুক্তির দাবিও জানান। এদিকে বাউল আবুল সরকারের মুক্তির দাবি ও প্রতিবাদের সময় হামলা হয়েছে খুলনায়। বুধবার বিকেলে নগরের শিববাড়ি মোড়ে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গণতান্ত্রিক ছাত্র জোটের ব্যানারে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এ সময় ছাত্র জনতা পরিচয়ে ওই মিছিলে হামলা করে কয়েকজন। গণতান্ত্রিক ছাত্র জোটের নেতাকর্মীদের মারধর করে ব্যানারে আগুন দেওয়া হয়। মুন্সিগঞ্জের গজারিয়ায় প্রতিপক্ষের হামলায় এক যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার ১৪ কাউনিয়া গ্রামে হয় এই ঘটনা। পুলিশ জানায়, আধিপত্য বিস্তার সহ বিভিন্ন বিষয় নিয়ে জামাল সরকারের পরিবারের সাথে স্থানীয় বেকু হাসান ও হোগলাকান্দির লালু গ্রুপের লোকজনের বিরোধ ছিল। তারই ধারাবাহিকতায় গত রাতে জামালের ছেলে জয়ের ওপর বেকু হাসানের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী হামলা করে। এ সময় জয়কে কুপিয়ে জখম করে তারা। চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গেলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে জয়কে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে পুলিশ। সেনাবাহিনীর সাজোয়া কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বগুড়া সেনানিবাসের আর্মড কোর সেন্টার অ্যান্ড স্কুলে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সম্মেলনে উপস্থিত সাজোয়া কোরের বিভিন্ন ইউনিট অধিনায়ক এবং অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে কোরের বিভিন্ন দিক নির্দেশনা প্রদানের পাশাপাশি সাজোয়া কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য এবং দেশ সেবায় অবদানের কথা উল্লেখ করেন তিনি। এ সময় আধুনিক ও সময় উপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করতে সকল সদস্যদের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান। পরে আর্মড কোর সেন্টারে বৃক্ষরোপণ ও অধিনায়কদের সাথে আলোকচিত্রে অংশগ্রহণ করেন তিনি। কুমিল্লা 10 আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল করেছে বিএনপি নেতা মোবাশ্বের আলমের সমর্থকরা। রোববার সন্ধ্যায় নাঙ্গলকোটের মকরমপুর ইউনিয়নে এই কর্মসূচি পালন করেন তারা। এ সময় কুমিল্লা 10 আসনে মনোনীত প্রার্থী আব্দুল গফুর ভুইয়ার মনোনয়ন বাতিলের দাবি জানানো হয়। এ সময় নাঙ্গলকোট বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে গফুর ভুইয়ার কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই আয়োজন করেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া 5 আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম এ মান্নান উপস্থিত ছিলেন। ফরিদপুরের মধুকালী ঈদগাহ মাঠে তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে জনসভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ফরিদপুর 1 আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম বলেন, 31 দফা বাস্তবায়ন হলে দেশে কোনো বৈষম্য থাকবে না। পরে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান করেন তিনি। এদিকে নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইরের পতেঙ্গার মাঠ এলাকায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় নারায়ণগঞ্জ 4 আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মশিউর রহমান রনি বলেন, বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়ন করতে পারলে দেশের অর্থনীতি সহ সকল ক্ষেত্রে বড় পরিবর্তন আসবে। গাজীপুর 1 আসনে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন ঢাকা বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে খেলার সামগ্রী বিতরণ করেন তিনি। বলেন, তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা শিক্ষার্থীদের মাঝে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া হবিগঞ্জ 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়সালের সমর্থনে প্রচার মিছিল করেছেন তার সমর্থকরা। বুধবার বিকেলে চুনারুঘাট উপজেলা পৌর শহরের দক্ষিণ বাজার থেকে মিছিল বের করেন তারা। পরে উত্তর বাজার ঘুরে মধ্য বাজার এলাকায় গিয়ে শেষ হয় মিছিলটি। এ সময় যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন। ভূমিকম্পের সময় আতঙ্কিত হওয়া যাবে না। আগে থেকেই ব্যায়ামের মাধ্যমে মানসিকভাবে শান্ত থেকে পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পরামর্শ দিচ্ছেন মনোরোগ বিশেষজ্ঞরা। রাজধানীর ধানমন্ডিতে বহুমাত্রিক ফাউন্ডেশনের আয়োজনে ভূমিকম্প আতঙ্ক কাটাবেন কিভাবে শীর্ষক এক মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্প হলে কোথায় আশ্রয় নিতে হবে সেসব ড্রিল করে আগে থেকেই ঠিক করে রাখতে হবে। নিজেকে শান্ত রাখার জন্য ছোট ছোট ব্যায়ামের অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।
প্রতিদিন পুষ্টিকর খাবার খেতে পরামর্শ দিচ্ছেন তারা। বলছেন অতিরিক্ত মুঠোফোনের ব্যবহার বাড়াতে পারে প্যানিক অ্যাটাকের সম্ভাবনা। শিশুদের সামনে যথাসম্ভব স্বাভাবিক আচরণ করারও পরামর্শ তাদের। ভূমিকম্পের পর শিশুদেরকে দ্রুত স্কুলে পাঠাতে হবে, তাদেরও খেলাধুলা ও ব্যায়ামের অভ্যাস গড়ে তুলতে হবে, তবেই ভূমিকম্পের আতঙ্ক থেকে মুক্তি মিলবে বলছেন বিশেষজ্ঞরা। তো আমরা ইন জেনারেল চিন্তা করবো যে আমরা এই পরিস্থিতিতে শান্ত থাকবা, এই অ্যাংজাইটি কমানোর জন্য তাকে ব্রিদিং এক্সারসাইজ করবে, হেলদি ফুড খাবে এবং সে স্বাভাবিক মানুষের মধ্যে একটু হাঁটাচলা করবে। ভয় কিন্তু অনেক ক্ষেত্রে সংক্রামক, অনেকটা সংক্রামক রোগের মতনই। আপনার নিজের ভয় নিয়ন্ত্রণ করতে হবে। আপনি নিজে ফোনে আতঙ্কিত হয়ে একে ওকে পরামর্শ দেবেন, বাচ্চা কিন্তু যতটুকু না আপনার পরামর্শ শেখে তার থেকে বেশি শেখে আপনি কি করেন তা দেখে। কোন জায়গায় আমি অবস্থান নিব সেই জায়গা মনে মনে ঠিক করে রাখা, ফ্যামিলির সাথে আলোচনা করা, অফিসের সহকর্মীদের সাথে আলোচনা করা, সেই জায়গায় আপনাকে অবস্থান নিতে হবে। ক্রমশ তীব্র হচ্ছে হংকংয়ের হাউজিং কমপ্লেক্সের অগ্নিকাণ্ড পরিস্থিতি। নিহতের সংখ্যা এরই মাঝে বেড়ে দাঁড়িয়েছে 36 জনে। নিখোঁজ অন্তত 279 জন। দীর্ঘ 13 ঘন্টা চেষ্টার পরও এখনও নিয়ন্ত্রণে আসেনি আগুন। দেশটির উত্তরাঞ্চলীয় তাইপো ডিস্ট্রিক্টের ওয়াংফুক কোর্ট হাউজিং কমপ্লেক্সে জ্বলতে থাকা আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 7 শতাধিক কর্মী। হাউজিং কমপ্লেক্সটিতে 8টি ব্লকে রয়েছে প্রায় 2,000 ইউনিট। দেশটির সবশেষ আদমশুমারি অনুযায়ী যেখানে বাস 4,600 মানুষের, অগ্নিকাণ্ডকে লেভেল 5 ক্যাটাগরিতে শ্রেণীভুক্ত করেছে প্রশাসন। হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বেশিরভাগ মানুষ। নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দর্শক, এই ছিল সব খবরের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।